অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যারের তো সাহস নাই, সামর্থ্য নাই, সাধ্য নাই যে হাসনাত আব্দুল্লাহকে ওই লেখার নিচে গিয়ে একটু লিখবেন যে আমি কি ফুটবল খেলোয়াড় বা আমি কি মঞ্চের অভিনেতা, যে আমি কি পারফর্ম করছি সাথে সাথে দেখতে পাবে। হাসনাত, তুমি একটু ধৈর্য ধরো, আমি যা কাজ করছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয় নাই। সে কথা লেখার সাহস তো তার ফেসবুকে নাই। উনার কি সাহস আছে উনি হাসনাত আব্দুল্লাহকে একটা ফোন দিয়ে বলবেন, হাসনাত তোমার কি ঠিক হয়েছে, তুমি আমার ছাত্রের মতো বা মানে তুমি আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুমি এরকম ভাষায় আমাকে ধমকালে ফেসবুকে, এই কাজটা কি তোমার ঠিক হয়েছে? স্যারের তো এসব সাধ্য নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আমার স্যার আসিফ নজরুল, তিনি বলে বসেছেন সিলেটে গিয়ে যে আমি অনেক কাজ করেছি যা দেশের ইতিহাসে কোনোদিন হয় নাই। আমি দেখছি গত কিছুদিন ধরে স্যারকে নিয়ে খুব বেশি হাসি ঠাট্টা হচ্ছে। একদিকে যেমন হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সবাই তো ক্রমাগত স্যারকে একটা চাপের মধ্যে রেখেছে, যেমন তেমন প্রকাশ্যে অপ্রকাশ্যে ধমকাধমকি করছে। স্যারের মনটা তো আপনারা জানেন নরম, সে প্রমাণও আপনাদেরকে দেবো একটু পরেও আবার। তো সেই নরম মন নিয়ে স্যার এসব সকল গঞ্জনা সয়ে বেড়াচ্ছেন। এর মধ্যে তিনি বলেছেন যে তিনি এমন কাজ করেছেন, তিনি তো চমক দেখানো লোক, ঠিক না? তিনি করলে দেশের ইতিহাসে হয়েছে এমন কাজ করবেন কেন বলুন তো? আসিফ নজরুল এমন এক কাজ করেছেন যা নাকি, অনেক কাজ করেছেন এমন যা নাকি দেশের ইতিহাসে কোনোদিন হয়নি। আমি দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে উনার এই চমৎকার কথাটি নিয়ে ভীষণ হাসি ঠাট্টা হচ্ছে। হাসি ঠাট্টা এমন কি হচ্ছে, তিনি এই কথা বলতে সিলেটে গেলেন, তো সিলেটের হিসাবে সরকারি আসনে বসে পুলিশ প্রহরায় নৌকায় করে তিনি রাতারগুল এলাকা পরিদর্শন করে এলেন। মানে বিখ্যাত জলাভূমি সৌন্দর্যে মোহিত হয়ে সেখানে নাকি তিনি মাঝি মাল্লার গানও শুনেছেন। অভিমানে ফুঁসতে ফুঁসতে আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা সিলেটের এক অনুষ্ঠানে বলে বসেছেন, প্রায় শুনি আপনি কি করেছেন, শহীদের রক্তের উপর আপনি এখানে বসেছেন, আমরা আপনাকে এখানে বসিয়েছি। আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা না যে আমি যা করছি তা দেখতে পারবেন। আমি কি করছি তা আমার কাজের মধ্য দিয়ে দেখতে পারবেন। আমি অনেক কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি। আপনারা ভাবছেন স্যার হঠাৎ কার উপর অভিমান করলেন? আসিফ নজরুল অভিমান করেছেন হাসনাত আব্দুল্লাহর উপর। হাসনাত আব্দুল্লাহ সপ্তাহ দুয়েক আগে যখন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর মানে ভিপি নূর বেধড়ক মার খেলেন ঢাকা শহরে সেনাবাহিনীর হাতে, তখন আসিফ নজরুল ফেসবুক স্ট্যাটাস দিলেন নুরুল হক নুরুর ওপর আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। হাসনাত আব্দুল্লাহ আসিফ নজরুলকে যারা বসিয়েছেন ক্ষমতার আসনে, সেই হাসনাত আব্দুল্লাহ এসে তার ওই ফেসবুক স্ট্যাটাসের নিচে লিখলেন, স্যার ভং ধরেন, ভং ধরবেন না, আপনার কাজ নিন্দা করা, আপনাকে যে কারণে বসিয়েছি আপনি সেই কাজ করেন। এহেন উত্তর হাসনাত আব্দুল্লাহর তো ফেসবুক জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়লো। স্যারের মনটা তখন থেকে পুড়ছে। মানে স্যারের তো সাহস নাই, সামর্থ্য নাই, সাধ্য নাই যে হাসনাত আব্দুল্লাহকে ওই লেখার নিচে গিয়ে একটু লিখবেন যে আমি কি ফুটবল খেলোয়াড় বা আমি কি মঞ্চের অভিনেতা, যে আমি কি পারফর্ম করছি সাথে সাথে দেখতে পাবে। হাসনাত, তুমি একটু ধৈর্য ধরো, আমি যা কাজ করছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয় নাই। সে কথা লেখার সাহস তো তার ফেসবুকে নাই। উনার কি সাহস আছে উনি হাসনাত আব্দুল্লাহকে একটা ফোন দিয়ে বলবেন, হাসনাত তোমার কি ঠিক হয়েছে, তুমি আমার ছাত্রের মতো বা মানে তুমি আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুমি এরকম ভাষায় আমাকে ধমকালে ফেসবুকে, এই কাজটা কি তোমার ঠিক হয়েছে? স্যারের তো এসব সাধ্য নাই। স্যারের মনটা নরম, স্যার তককে তককে ছিলেন কবে এর উত্তর দেবেন এবং শিরোনাম হবেন। দেখেন আসিফ নজরুল স্যারের পিছে কিন্তু লাগা, তবু হাসনাত আব্দুল্লাহ বন্ধ করে নাই। হাসনাত আব্দুল্লাহ আজকে মৃদু ধমক দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ, আসিফ নজরুল স্যারের তো প্রিয় একটা কাজ হচ্ছে গিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়া, বক্তৃতা দেওয়া যেমন তার প্রিয়, ফেসবুক স্ট্যাটাস দেওয়াও তার প্রিয়। তিনি লিখেছেন আজকে যখন চারদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তর্ক উঠছে যে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুস যাকে নিয়ে এলেন তার গ্রামীণ ব্যাংক থেকে, যাতে গ্রামীণ ব্যাংকে আর বেতনাদি দিতে না হয়, 50 বছর ধরে উনার সাথে কাজ করছেন, উনার ডান হাত হিসেবে সেই নূরজাহান বেগমকে এনে বসিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টার পদে। ওই মহিলা কোনো কাজ করেছেন কিনা এই পর্যন্ত সে বিষয়ে আমরা কোনো প্রমাণাদি জানতে পারি নাই বটে, কিন্তু এখন তিনি নিজের চিকিৎসায় রাষ্ট্রীয় খরচে সিঙ্গাপুর রওনা হয়েছেন। তো তারপর আসিফ নজরুল আবার নিন্দাবাদ জ্ঞাপন করছেন। ডক্টর আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখছে, যদি ক্ষমতা থাকতো আইন করতাম, বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। ক্ষমতা, চাকুরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। মানে এক বিরাট ন্যাকা ফিরিস্তি তিনি হাজির করেছেন। এই ফিরিস্তি পড়লে আপনার মনে পড়ে যাবে, আমি এই ভিডিও ক্লিপটা আজকে অনেক খুঁজলাম আপনাদের শোনাবো বলে, কারণ এটা তো একটা মানে নানা রকম আসিফ নজরুলের কীর্তি কত রকম করছেন উনি, তার প্রমাণাদি উপস্থাপনের একটা বয়ান তৈরি করতে চাচ্ছি। হায় আল্লাহ খালেদ, আমি যদি বিশ্বাস করেন, আমি যদি কোনোদিন সরকারে বসতে পারতাম, 2 সপ্তাহে আমি ট্রাফিক সমস্যার সমাধান থেকে বাংলাদেশের আরো জানি কি 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 সমস্যার সমাধান তিনি করে ফেলতেন বলে এক লম্বা ফিরিস্তি তিনি হয় তার প্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন, না হলে তার প্রিয় সাংবাদিক জিল্লুর রহমান, এই দুজনের কারো একজনের সঙ্গে কথোপকথনে বলেছিলেন। এই ক্লিপ কিন্তু কিছুদিন পরপরই দেখি ভাইরাল হয়, মানে সারফেস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কারণ যিনি দেখেন তিনি নিশ্চয়ই হায় আল্লাহ আসিফ নজরুল স্যার আপনি কি বলেছিলেন আর কি করছেন এটা বলে চমকে ওঠেন। এখন
হাসনাত আব্দুল্লাহ খুবই মানে এই সেদিন ধমকেছেন স্যারকে প্রকাশ্যে, এবার তিনি স্যারের ওই স্ট্যাটাসটা শেয়ার করে শুধু লিখেছেন আচ্ছা, মানে হাসনাত আব্দুল্লাহ এক রকমের আঙ্গুল তুলে বলে দিচ্ছেন আমি দেখছি আপনি কি করছেন আর আপনি কি লিখছেন, কারণ হাসনাত আব্দুল্লাহ তো স্পষ্ট করে বলে দিয়েছেন আপনাকে যে জন্য বসানো হয়েছে আপনি সেই কাজ করেন, ভং ধরবেন না স্যার। কিন্তু আসিফ নজরুলের কাজই তো ভং ধরা। ধরেন মনে আছে আসিফ নজরুল যে তার মনটা যে নরম, এই বিষয়টা যে বলছিলাম, আসিফ নজরুল হচ্ছেন সেই আসিফ নজরুল যেই আসিফ নজরুল নিজে কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে প্রথম তার মনের মধ্যে নরম নদী এই শব্দটা উল্লেখ করে বললেন, মনের মধ্যে তার নরম নদী উতলে ওঠে যখন তিনি বঙ্গবন্ধু সহ শিলা আর তার মধ্যে যেমন প্রেমময় সম্পর্ক, সেরকম প্রেমময় একটা সম্পর্কের সংসারের ছবি দেখেন বঙ্গবন্ধুর। তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসিফ নজরুল মুজিব বর্ষের সময় লিখেছিলেন মুজিব বর্ষ লাগে না তার বঙ্গবন্ধুকে মনে করতে, তার নাকি অসমাপ্ত আত্মজীবনী পড়লে হু করে কান্না আসে, চারবার তিনি কেঁদেছেন আর কেঁদেছেন। আর বঙ্গবন্ধুর সঙ্গে যখন তিনি ফজিলাতুন্নেসা মুজিব, রেহানা, হাসিনা, রাসেলের ছবি দেখেন তখন তার বুকের মধ্যে নরম নদী উতলে ওঠে। তো বুঝুন এই ডক্টর আসিফ নজরুলের কথা আপনি আমি হাসনাত আব্দুল্লাহ কেউ বিশ্বাস করে? আসিফ নজরুলকে হাসনাত আব্দুল্লাহরা কেন বিশ্বাস করেন না তার একটা বিরাট কারণ, হাসনাত আব্দুল্লাহরা বলেন, মনে করেন, সন্দেহ করেন যে এই আসিফ নজরুল ৩-৪ তারিখের দিক থেকে মানে ৫ই আগস্টের আগে থেকে সেনা প্রধানের সঙ্গে দেন দরবার শুরু করেছিলেন একটা সরকার গঠনের জন্য, এবং সেই সরকারে তার প্রধান উপদেষ্টা হওয়ার খায়েশ ছিল। আর সেনা প্রধানও এমনকি নাকি হাসনাত আব্দুল্লাহদের সঙ্গে ৮ তারিখ পর্যন্ত দেন দরবার করেছেন যে যাতে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা না বানিয়ে আসিফ নজরুলকে বানানো হয়। এখন এহেন আসিফ নজরুল আবার জিল্লুর রহমানের সাথে এক অনুষ্ঠানে গিয়ে দেখছি আরেকটা ক্লিপ দেখলাম তার, যেখানে তিনি বলেছেন যে ওয়াকার ভাই খুবই ভালো লোক, ওয়াকার ভাই সবসময় হাসিনার আত্মীয় হওয়া সত্ত্বেও বিপ্লবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তার ভূমিকা ছাড়া কিছুই সম্ভব হতো না। এবং অবশ্যই তার ভূমিকা ছাড়া তো মানে সরকার গঠনে একদিকে যেমন আসিফ নজরুলের ভূমিকা ছাড়া ক্যান্টনমেন্টে সরকার গঠনের ব্যাপারটা যেত কিনা তা নিয়ে প্রশ্ন আছে, আবার প্রশ্ন আছে ওয়াকারুজ্জামানের ভূমিকা ছাড়া কি আসিফ নজরুল এই সরকার গঠনের কেন্দ্রে আসতে পারতো কিনা। তো দেখেন মনে আছে ওয়াকারুজ্জামান প্রথম সংবাদ মাধ্যমের সামনে এসেই কিন্তু সেনাপ্রধান বলেছিলেন যে কারা কারা আছে তার সঙ্গে আলোচনায় আছেন জামায়াতে ইসলামীর আমির, বিএনপির নেতাবৃন্দ, এবং বলেছেন যে ডক্টর আসিফ নজরুল আছে, তাকে ছাত্র তরুণেরা খুবই শ্রদ্ধা করে, তিনিও আছেন। তো সেই ডক্টর আসিফ নজরুল যাকে এই সরকারের কেন্দ্রে নিয়ে আসলেন ওয়াকারুজ্জামান স্বয়ং, বা যিনি উর্দি দেখিয়ে ক্যান্টনমেন্টকে সামনে হাজির করে ক্ষমতার কেন্দ্রে চলে আসলেন, সেই আসিফ নজরুল এখন তৃতীয় মাত্রায় গিয়ে বলছেন ওয়াকারুজ্জামানের নাকি নির্বাচন বিষয়, ইনক্লুসিভ নির্বাচন বিষয়ে কথা বলা উচিত না। কি বিষয়ে কথা বলা উচিত, কি বিষয়ে কথা বলা উচিত না এ বিষয়ে তিনি জ্ঞান দিচ্ছেন। ক্লিপটার একটা অংশ শোনায় কারণ সেখানে আরো গুরুত্বপূর্ণ কথা আছে। উইথ ডিউ রেসপেক্ট টু ওয়াকার ভাই, উনি আপনার এই যে ইনক্লুসিভ ইলেকশন এই ধরনের কথা যদি উনি না বলে এটা ভালো, আমি ফ্র্যাঙ্কলি বিশ্বাস করি। ভুলে যান আমি উপদেষ্টা, আমি মানুষ হিসেবে বিশ্বাস করি আওয়ামী লীগকে আবার যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয় আওয়ামী লীগ দেশকে আবার দোজক বানানোর চেষ্টা করবে। তার কাছে এত টাকা আছে এবং তার মধ্যে কোনো রিমোর্স নাই, সে যেটা করেছে এই জুলাই হত্যাকাণ্ড এটা কোনো রিমোর্স নাই। তো যার রিমোর্স নাই এবং যার কাছে এত টাকা আছে, যার কমপক্ষে 15-20% মানুষ যাদের অন্ধ সাপোর্টার, তারা দেশকে আবার মানে দোজক বানায় ফেলার মতো সেই সিদ্ধান্ত কে নেবে। এখন দেখেন ডক্টর আসিফ নজরুল মানে ঠিক ওই উনার 26 লাখ ভারতীয় তত্ত্বের মতো, বা হায় আল্লাহ খালেদ আমাকে সরকারে দিলে 2 সপ্তাহে আমি সব সমস্যার সমাধান করে দেবর মতো, মানে মুখে ধরেন ওই যে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বঙ্গবন্ধুর জন্য চোখের পানি বিসর্জন করতেও অসুবিধা হয় না, কখন কার জন্য বুকের নরম নদী উতলে ওঠে যেই লোকের কোনো ঠিক নাই, সেই লোক আবারও কোনো প্রমাণ হাজির না করে কি বলে দিলেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দোজক হয়ে যাবে দেশটা, সেই কারণে নাকি আওয়ামী লীগকে নির্বাচনে আনা যাবে না। আওয়ামী লীগের কোনো রিমোর্স নাই এবং আওয়ামী লীগের অনেক টাকা এখন পর্যন্ত কোনো টাকার হদিশ তারা বের করতে পারেন নাই। ওই উনার 26 লাখের মতো দেবপ্রিয় ভট্টাচার্যের একটা সংখ্যা $234 বিলিয়ন আওয়ামী লীগ পাচার করে দিয়েছে, সেই হিসাব এখন পর্যন্ত তারা দিতে পারে নাই যে $234 বিলিয়ন পাচার করে দিলে দেশের বাজেটের কাজ কি করে হলো। এসব কোনো বিষয়ে কোনো উত্তর দেওয়ার তাদের দরকার নাই। ওই যুক্তিগুলা দিয়ে তিনি বলে দিলেন সবচেয়ে ভয়াবহ যে কথা, যে দেখেন 15-20% লোক এখনো আছে যারা আওয়ামী লীগকে অন্ধের মতো সমর্থন করে, কাজে ওয়াকার ভাই কিছুতেই নির্বাচনে আওয়ামী লীগকে আনতে বলার কথাটা ঠিক হচ্ছে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ধরেন আমি উপদেষ্টা হিসেবে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে কথাটা উনি বললেন এর মধ্যে যুক্তিটা কোথায়। একে তো মানে এই যে একটা দল আসলে দেশ দোজক হয়ে যাবে, উনারা যে কি স্বর্গ তৈরি করেছেন বাংলাদেশে সে প্রশ্ন সাধারণ মানুষ করবে, জনগণ করছে। এর মধ্যে আরো বড় প্রশ্ন হচ্ছে এমনকি হাসনাত আব্দুল্লাহ মনে করেন না উনি কোনো স্বর্গ তৈরি করেছেন বাংলাদেশে, তাহলে কে মনে করে যে উনারা এমন কোন স্বর্গ তৈরি করছেন যে আওয়ামী লীগ আসলেই দোজক হয়ে যাবে? দোজক হবে কার জন্য? উনার মতো ষড়যন্ত্রের জন্য, সেজন্য উনি মানা করছেন।
তারপর কোন যুক্তিতে উনি 15-20% মানুষ যেই দলটাকে সমর্থন করে, মানে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে 15-20% কোনো হিসাব নাই, মানে আওয়ামী লীগ 40-45-45% নিচে ভোট কোনোদিন পায় নাই, কাজেই ওই হিসাব নাই, তবু ধরে নিলাম 15-20% ভোট। তো এই 15-20% ভোটের লোককে উনি ভোটে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিচ্ছেন কার এখতিয়ারে, কে উনাকে এই ম্যান্ডেট দিয়েছে? এই প্রশ্নগুলো তো ডক্টর আসিফ নজরুলকে উত্তর দিতে হবে। ডক্টর আসিফ নজরুল ক্রমাগত বুঝতে পারছেন যে বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা এখন যে কোনো মুহূর্তে জেগে উঠবে। উনার তাই হৃদকম্প শুরু হয়েছে এখন, তাই রাতারগুলোই সিংহাসনে বসে একদিকে মাজিদের গান শুনছেন আর বলছেন আমি তো ফুটবল প্লেয়ার নই, আমি ইতিহাসের নাম করে নেবার মতো কাজ করে গেছি এই বাংলাদেশের জন্য। দেখুন, ডক্টর আসিফ নজরুল একদিকে যখন আওয়ামী লীগ অনেক টাকা বানিয়েছে তাই তাকে আসতে দেওয়া উচিত না, তার রিমোর্স নেই এসব বলছেন, তখন তার পক্ষভুক্ত লোকজন, মানে যারা বলছেন যে তারাই তো আসিফ নজরুলের মতো ব্যক্তিদেরকে উপদেষ্টা বানিয়েছেন, ধরুন সাংবাদিক ইলিয়াস হোসেন, তিনি গত প্রায় 5-6 মাস হয়ে গেল ক্রমাগত ভাবে ফেসবুকে ইউটিউবে এসে বলছেন যে তার কাছে একদিকে যেমন ডক্টর আসিফ নজরুলের সমাজে অগ্রহণযোগ্য বিভিন্ন সম্পর্কের প্রমাণ আছে, ভিডিও আছে, যেগুলো তিনি প্রয়োজনে ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে ব্যবহার করবেন, ঠিক তেমনি তার কাছে প্রমাণ আছে যে ডক্টর আসিফ নজরুল 1000 কোটি টাকা বানিয়ে ফেলেছেন। মানে আমার ধারণা ফেব্রুয়ারি মার্চের কোনো ভিডিওতে ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু এই দাবি করে বসলেন, দিতে পারলেও অন্তত উনার বানানো উপদেষ্টা পদে বসে উনার বানানো 1000 কোটি টাকার প্রমাণ দেওয়া উচিত। যে আসিফ নজরুলের যদি নাকি আপনি এখন কোশ্চেন করেন যে আসিফ নজরুল মোটামুটি 1000 কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে গিয়েছেন, আসিফ নজরুলকে স্বীকার করবেন? আসিফ নজরুলকে আমি যদি এখন এটা বলি সে ওইটাই বলবে, কিন্তু এটার জন্য অপেক্ষা করতে হবে। আসিফ নজরুল আসলে কে এটা নিয়ে আমি আরো একটা কাজ করছি, ওইখানে এই গেল 7-8 মাসে আসিফ নজরুল কি করেছেন, কোথায় কোথায় ধান্দাবাজি করেছেন, সেগুলো নিয়ে ওই প্রোগ্রামটা যাবে, ওইখানে আপনি জবাব পেয়ে যাবেন যে আসিফ নজরুল আসলে কাদের লোক, আসিফ নজরুল কি করছে। ডক্টর আসিফ নজরুল নানা দিক থেকেই মহা বিপদে পড়েছেন। ইউনূস সরকারে যেই ব্যক্তিরা মহা বিপদে পড়বেন, মানে ওই বঙ্গবন্ধুর জন্য কেঁদে মনের ভেতর বুকের ভেতর নরম নদী উঠে যাদের জীবনে কোনো পার পাওয়ার সম্ভাবনা নাই, ডক্টর আসিফ নজরুল তার মধ্যে একেবারে উচ্চাসনে আছেন। হাসনাত আব্দুল্লাহ মুখের ওপর তাকে যে কথাটা বলেছেন, আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ তাকে এই কথাটা বলতে চান, স্যার ভং ধরবেন না, আপনার যা কাজ আপনি সেই কাজটা করেন।